সেই রক্ত সারা শরীরে পুশ করে দিয়েছে। 100 ট্রিলিয়ন কোষের কাছে এই অক্সিজেন পৌঁছে গেছে। আপনারা মোবাইলগুলো খুব, এগুলো আমি আবারও একটা কথা বলছি, এই আলোচনা যদি আপনি বুঝতে পারেন, আপনার ঘরে ডাক্তার ড্রাগ ঢুকার আগে আপনার পারমিশন নেবে। এখন কিন্তু আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মন্ত্রীও ধরেন, ভাই ও ডাক্তার মন্ত্রী দিলে বলাইলে তারপরে আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট, আছে না এরকম? আছে কি না? এমন ডাক্তার আছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আর আমি ডক্টর কর্মকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা যদি এই ধরনের কনসেপ্টগুলো প্রতিটি মানুষকে দিতে পারি, একটা সময় আসবে ডাক্তাররা আপনার কাছে আসবে। ঘটনা কি ভাই, আপনি তো অনেকদিন ধরে আমার কাছে আসেন না, ব্যাপারটা কি? কেন আসবেন? কে সুস্থ? আপনার কোষ সুস্থ, তা আপনি কেন যাবেন ডক্টরের কাছে? আপনার কোষ অসুস্থ বলেই তো আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন। কি কথা ঠিক আছে কিনা? তো সুতরাং প্রয়োজন নেই যদি আপনি কোষকে সুস্থ রাখতে পারেন। আমরা সেই কৌশলটা নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম অবস্থায় কোষ বেঁচে থাকে কি নিয়ে? জোরে বলেন, জোরে একটা হাততালি চাই অক্সিজেন। অক্সিজেন কি সায়েন্টিস্টরা বানায়? এটি কি ঢাকা মেডিকেলে তৈরি হয়? এটি কি অ্যাপোলোতে তৈরি হয়? এটি কোনো মানুষ তৈরি করতে পারে না। এটি প্রতি মুহূর্তে আপনার প্রকৃতির গাছগাছালি এই অক্সিজেন তৈরি করে ছেড়ে দিচ্ছে, আপনি সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছেন। টের পাই কখন? যখন শ্বাসকষ্ট শুরু হয়, বিশেষ করে হার্টের রোগীদেরকে, স্ট্রোকের রোগীদেরকে বা অ্যাজমা রোগীদের কি শুরু হয়? শ্বাসকষ্ট। মানে কি? অর্থাৎ যেই পরিমাণ অক্সিজেন তার দরকার সেই পরিমাণ অক্সিজেন সে নিতে পারছে না, এই জন্য বারবার সে বেশি শ্বাস নেওয়ার কারণটা কি ক্লিয়ার? কারণ যেই পরিমাণ অক্সিজেন তার বডিতে দরকার সে সেটা এই জন্য সে বারবার অর্থাৎ কোষকে বাঁচিয়ে রাখার জন্য সে বারবার। কিন্তু একটা কত এভাবে নিবে? এটা তো অনিয়ম, এটা তো বডির একটা অনিয়ম, এভাবে আপনি নিতে পারবেন না। আমরা এই ধরনের পেশেন্টদেরকে কোথায় নিয়ে যাই? দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যায় এবং আইসিইউতে ঢুকায়। হোয়াট ইজ আইসিইউ? আসলে আইসিইউ হচ্ছে একটি অক্সিজেন ঘর, নাথিং এলস। কারণ এটা মেডিকেল সায়েন্সের ডক্টরও জানে, আগে কোষ বাঁচাতে হবে, তারপর চিকিৎসা। জোরে একটা হাততালি চাই। আগে কোষ বাঁচাতে হবে, এই কোষের মৃত্যু ঘটবে কি না পেলে। সুতরাং আগে কি বাঁচাতে হবে? এই জন্য আগে আইসিইউতে ঢুকায়, আগে কোষকে অক্সিজেন দাও। ক্লিয়ার? তাহলে আইসিইউ মেশিনে একটা মিটার রিডিং আছে, সেখানে মিটার রিডিং গুলো দেখাচ্ছে যে এই পেশেন্ট প্রাকৃতিকভাবে কতটুকু অক্সিজেন নিচ্ছেন, মেশিন দিয়ে কতটুকু অক্সিজেন নিচ্ছেন। মিটার রিডিং যদি বলে যে পেশেন্ট প্রাকৃতিক অক্সিজেন নিচ্ছেন 60%, মেশিন দিয়ে নিয়েছে 40%, তখন ডাক্তার বলে উই আর হোপিং ওনাকে আশা করি বেডে দেওয়া যাবে। জোরে একটা হাত তালি, বেডে দেওয়া যাবে। তা আমার প্রশ্ন, এই সিদ্ধান্ত কে দিল? ডাক্তার দিয়েছে, হাসপাতাল দিয়েছে, না নেচার দিয়েছে? মনে রাখতে হবে, প্রাকৃতিক অক্সিজেন ক্ষমতা হারিয়ে ফেলার পরও যদি আপনাকে আইসিইউতে যেতে হয়, সেখানে নেচারের পারমিশনে আপনাকে বের হতে হবে। ডাক্তার যা ওই পারমিশন আপনি বের হতে পারবেন না। তাহলে আবার ডক্টরে বলছে, আমরা দেখেছি যে ওনার অক্সিজেন কনজাম্পশন ক্ষমতা প্রচুর নয়, উনি আইসিইউ থেকে বের হলে খালাস। তারপরে কি করে? আমরা তো শুনি যে একটু আসলে কিন্তু একটু একদিন রেখে দেয়। আসলে কিন্তু মিটার রিডিং প্রতি মুহূর্তে বলছে তার অক্সিজেন কনজাম্পশন ক্ষমতা কোন দিকে যাচ্ছে। কারণ এটা যদি কমতে থাকে তার বাঁচার কোনো সুযোগ নাই। কি কথাটা ক্লিয়ার? তাহলে আমার এই কোষগুলোকে অসুস্থ অবস্থায় বাঁচানোর জন্য আমাকে কৃত্রিমভাবে আমাকে আইসিইউতে ঢুকিয়ে অক্সিজেন দিতে হয়। তাহলে প্রথম কথা, আমার এই কোষ বেঁচে থাকে কি নিয়ে? অক্সিজেন। তাহলে অক্সিজেন আসে কোত্থেকে? নেচার থেকে। তাহলে আমার এই কোষের ডাক্তার হচ্ছে নেচার। জোরে একটা হাত তালি চাই। এই কোষের ডাক্তার কে? নেচার। কারণ এই ডাক্তারি যদি সে না করে, পৃথিবীর কোন ডাক্তার সেখানে সফল হবে না। সেকেন্ড, এই কোষ সকাল থেকে রাত পর্যন্ত খাবার নিয়ে বেঁচে থাকে। কি নিয়ে বেঁচে থাকে? খাবার নিয়ে বেঁচে থাকে। কোষের খাবারকে বলা হয় পুষ্টি, মুখের খাবারকে বলা হয় ফুড। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোষের খাবারকে কি বলা হয়? আর মুখের খাবারকে বলা হয় ফুড। আমরা যেদিন থেকে খাবার শিখেছি সেদিন থেকে কিন্তু আমরা ফুডে খাচ্ছি, কিন্তু কোষের জন্য প্রয়োজনীয় পুষ্টি সেখানে ছিল কিনা
এটি কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি। কখন ভেবে দেখেছি, কখন বুঝেছি? যখন আমরা অসুস্থ হয়েছি। আসলে এই অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে 40 বছর ধরে আপনার এই কোষ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পায় না। ভাগ্যিস সৃষ্টিকর্তা তো জানতেন এই কোষগুলো কিভাবে বেঁচে থাকবে, প্রাকৃতিক খাবারে বেঁচে থাকবে। তাই প্রকৃতির খাবারের ভিতরে সৃষ্টিকর্তা পুষ্টি দিয়ে রেখেছেন। এই জন্য আমরা খাবার খেয়ে বেঁচে যাই। আমরা অসুস্থ কেন? যে পরিমাণ পুষ্টি বডিতে থাকা দরকার সেটি কিন্তু বডিতে আমরা দিচ্ছি না, কারণ আমরা জানি না যে খাবার খাচ্ছি সেই খাবারে প্রয়োজনীয় পুষ্টি আছে কিনা। তাহলে যে খাবারে পুষ্টি নাই সেই খাবারকে কি বলা যাবে? টক্সিন। তাহলে আপনি কি খাচ্ছেন? তাহলে সিএফসি, ডিএফসি, কেএফসি এটি কি ফুড টক্সিন না নিউট্রিশন? আপনি কিন্তু খাচ্ছেন টক্সিন। খাবার খেলেও এত বিপদ হতো না, কারণ খাবারের ভিতরে তো সৃষ্টিকর্তা পুষ্টি দিয়ে রেখেছেন। কিন্তু আপনি কি খাবার খাচ্ছেন না টক্সিন খাচ্ছেন? আমেরিকাতে একটি গবেষণা হয়েছে, তারা খাদ্যের উপর একটা গবেষণা করে দেখিয়েছে মাত্র 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খাদ্যে থাকা পুষ্টিগুলো নষ্ট হতে শুরু করে। কত ডিগ্রি? মাত্র 65। আর আমাদের যে খাবারগুলো রান্না হয় সেটি 300 ডিগ্রি সেন্টিগ্রেড এভাব। কত ডিগ্রি? 300 ডিগ্রি সেন্টিগ্রেড এভাবে রান্না করা হয়। তাহলে সেই খাবার কি কোনো পুষ্টি আছে? দেখুন আমাদের গৃহিণীরা, আমরা এই যখন তাজা খাবারগুলো গরম তেলে ছেড়ে দেওয়া হয়, তাই না? কোথায় ছেড়ে দেওয়া হয়? এবং তখন একটা আওয়াজ করে না, একটা করে একটা আওয়াজ করে, আর গৃহিণীরা কি করে? নাড়তে থাকে, নাড়তে থাকে, কারণ এটা একটা আওয়াজটা তাদের কাছে ভালো লাগে। বাচ্চারা যেরকম পটকা ফুটাইলে মজা পায়, ওনারাও কিন্তু এরকম করে। এবং একটা পর্যায়ে আওয়াজ কিন্তু থেমে যায়, একটা পর্যায়ে আওয়াজ কিন্তু থেমে গিয়ে একটা সেন্ট বের হয়, কি ঠিক আছে কিনা? আর বলা যায় আজকে যা খাবারটা হয়েছে না, মজার খাবার। বিশেষ করে খাবার এভাবে। তা আসলে সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যখনই আপনার খাবার থেকে সেন্ট বের হবে বুঝতে হবে আপনার খাবারে থাকা সমস্ত পুষ্টি পুড়ে ছাই হয়ে গেছে। এটি ছিল পুষ্টি পুরা গন্ধ। আপনি কি খেলেন? আপনি কি খেলেন? অনেকে বলে গরুর মাংসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। বাড়ছে কত টাকা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এগুলো খাইয়া 10,000 টাকা ডাক্তারের বিল বানাচ্ছে। কি কথা ঠিক আছে কিনা? 50 টাকা বেশি দিয়ে কিনছেন আর যেভাবে খাইছেন 10,000 টাকা বিল বানাইছেন, তাও বাঁচবেন কিনা এটা সন্দেহ আছে। মনে রাখতে হবে, বিজ্ঞান বলছে প্রাকৃতিক খাবারকে আপনি যত বেশি রান্না করবেন, খাবারে থাকা প্রকৃতিক প্রদত্ত পুষ্টিগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কি খাচ্ছি? কি খাচ্ছি? জোরে বলেন, কি খাচ্ছি? 40 বছর হিসাব দেওয়ার দরকার নাই, 30 বছর হিসাব দেওয়ার, আজকের দিনে হিসাব দেন। আপনার এই দেহ কোষকে আপনি কতটুকু ফুড দিয়েছেন, কতটুকু টক্সিন দিয়েছেন, কতটুকু পুষ্টি দিয়েছেন। বিজ্ঞান বলছে আপনি যে বেঁচে আছেন এটি তো অনেক বেশি। আবার বলছেন আমার ক্যান্সার হয়ে গেছে, আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার ওই রোগ হয়ে গেছে। আপনি যে বেঁচে আছেন এটি তো অনেক বেশি, কারণ আপনি যেদিন থেকে খাবার শিখেছেন সেদিন থেকে আপনার কোষগুলোকে এমন ভাবে আঘাত করেছেন, আপনি বেঁচে আছেন এটি তো অনেক বেশি। কেন বেঁচে আছেন জানেন? বিজ্ঞান বলেছে আপনার এই কোষের বেঁচে থাকার ক্ষমতা 1000 ইয়ার। জোরে একটা হাততালি চাই। এই সুযোগটাই ডক্টর নিচ্ছে, এই সুযোগটাই আপনি নিচ্ছেন। কারণ আপনি যতই তাকে আঘাত করেন না কেন, ও তো মরবে না, কেননা তার বেঁচে থাকার বয়স কতদিন, কিন্তু সে সুস্থতা থাকতে পারছে। এই জন্য 40 বছর হয়, হার্ট নাই, কিডনি নেই, মরেও না। কি কথা ঠিক আছে কিনা? মরে, মানুষ মরে 10 বছর 15 বছর পরে, যখন ম্যাক্সিমাম কোষ ড্যামেজ হয় তারপরে মরে, তার আগে মরে না। কিন্তু তাহলে 10 বছর 15 বছর কার খোরাক হয়ে গেছেন আপনি? কার কাস্টমার হয়েছে? ডাক্তার জাগের কাস্টমার হয়ে গেছেন। এই জন্যই তো হাসপাতালগুলো দেখেন একটু মজবুত করে বানায়, কারণ আপনাকে আসতেই হবে, আপনাকে যেতেই হবে। কারণ আপনি কাকে নষ্ট করছেন? আপনার সেলকে ড্যামেজ করছেন, আপনাকে যেতেই হবে। সেখানে গেলেও কিন্তু আপনি আর ব্যাক করতে, যদি সেল যদি ব্যাক না করে আপনি সেখান থেকে ব্যাক করতে পারবেন না। ডাক্তারও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। সেই কৌশল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আসলে আমরা যে ডাক্তারের কাছে যাই সেও কিছু করতে, কোষের একটা ক্ষমতা রয়েছে।
সে 1000 বছর পর্যন্ত, যেটা 2015-2016 সালে সে ক্ষমতাটা আবিষ্কার করেছে, সে বারবারই রিপেয়ার, আমি প্রথম যে স্লাইডটি দেখিয়েছি, রিপেয়ার, রিপ্লেস, রিটার্নিং একটা ক্ষমতা রয়েছে। যখনই সে সুযোগ পায় তখন সে 3টি কাজ করে ফেলে, রিপেয়ার, রিপ্লেস, রিজেনারেট। আবার সে এই জন্য আপনি সিঙ্গাপুর যাওয়ার পরে, এই জন্য আপনি হাসপাতালে ভর্তি হওয়ার পরে আবার কাজে এবার একটু আবার, আসলে কি কোনগুলো সেই ক্ষমতাটা খুঁজে পেয়েছে, জোরে একটা হাততালি চাই। এটি কিন্তু ড্রাগের কারণে নয়, কোনো না কোনো কারণে সে তার প্রাণ শক্তিটা খুঁজে পেয়েছে। 2015-2016 সালে এটি প্রমাণ করার জন্য দুইটি নোবেল পুরস্কার বিজ্ঞানীরা পেয়েছে। আমাদের আধুনিক ডক্টররা কিন্তু এগুলো কখনো শেয়ার করবেন না। বলে আপনি তো প্রশ্ন করবেন যে তাহলে ডাক্তার সাহেব আপনার কাজটা কি? সব কাজ যদি কোষেই করে ফেলে, আপনার কাজ কি? আমি কোষকে ড্যামেজ করেছি, আমি যদি কোষকে ড্যামেজ না করি তাহলে তো আমার আর কোনো সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যায় কিনা? এখন ড্যামেজ হওয়ার পর তো আপনি বিপদে পড়ে গেছে, আপনার হার্ট ব্লকেজ হয়ে গেছে, আপনাকে রিং পড়াতে হচ্ছে বাঁচার জন্য। কেন হার্ট ব্লক হলো? কেন কিডনি ড্যামেজ হলো? এটা কি একদিনে হয়েছে? এটা কি একদিনে হয়েছে? একদিনে তো হয়নি। লং টাইম আপনি কোর্সগুলো কি করেছেন? ক্ষতিগ্রস্ত করেছে, টর্চার করেছে, যার কারণে আজকে সে অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমাকে বাঁচার জন্য সেখানে গেলেও কিন্তু, যেন একটা উদাহরণ দিই, যেমন আমরা বলি হার্ট ব্লকেজের জন্য আমরা কি করি? রিং পরাই। কি করি? আর কি করা হয়? বাইপাস করা হয়। তো আপনি রিংটা কোথায় পরিয়েছেন? আপনি রক্ত নালীর ভিতরে, হার্টের উপরে যে রক্ত নালীগুলো থাকে এটাকে বলে করোনারি, মানে ওটার নাম কি? করোনারি। আর হার্টের মধ্যে যে রক্ত সঞ্চালন নালীগুলো সেগুলো আপনি করোনারির ভিতরে আপনি কি পরে দিয়েছেন? রিং পরে দিয়েছেন। কেন রিং পরে দিয়েছেন? কারণ ওই করোনারিগুলো কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে, চর্বি পরে, যার কারণে হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন দিতে পারছে না। ব্লাড সার্কুলেশন না দেওয়ার কারণে হার্ট কি পাচ্ছে না? অক্সিজেন পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না। জোরে একটা হাততালি যায়, যার কারণে হার্ট কিন্তু ঠিক মতো কাজ করছে না, কারণ হার্টের কোষগুলো কি পাচ্ছে না। দেখেন অন্য কিছু না, কিন্তু দুনিয়ার চিকিৎসা নিচ্ছেন শুধু লাইনটা ক্লিয়ার করার জন্য, কারণ সে অসুস্থ হবে, তার মৃত্যু ঘটে যেতে পারে দুটো জিনিস না পাওয়ার কারণে। কি? অক্সিজেন এবং, এখন সে তো নিতে পারছে না কারণ লাইনগুলো কি সরু হয়ে গেছে। তাই এখন আপনাকে তো বাঁচাতে হলে হয় লাইনকে পরিষ্কার করতে হবে, এই জন্য কি করা হয়? হয় একটা রিং বসাই দেয়, নয় এটাকে বাইপাস লাইন টেনে দেয়। কিন্তু চিকিৎসার উদ্দেশ্যটা কি? চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে কোষকে অক্সিজেন এবং পুষ্টির রাস্তাগুলো পরিষ্কার রাখা। আর সে যদি এটা না পায়, আপনার হার্ট কি হয়ে যাবে? ফেল করে যাবে। হার্ট যখন পাম্প করে, সে 5 লিটার রক্তকে, আমার দেহে মোট রক্ত আছে 5 থেকে 6 লিটার, 1 মিনিটে সে 72 বার বিট করে 5 লিটার রক্তকে সারা শরীরের দিকে ছড়ে মারে। এই যে 70 থেকে 72 বার বিট করে কত লিটার রক্ত? 5 লিটার। এবং এই রক্ত সারা শরীরে, দেহের শেষ প্রান্তে, একেবারে পায়ের শেষ প্রান্তে, মাথার শেষ প্রান্তে, দেহের সর্বত্র এই রক্ত চলে যায় এবং আবার শিরাপথে সে রক্ত আবার হার্টে ফিরে আসে। 1 মিনিট সময়ের মধ্যে এই রক্ত সারা শরীরে পৌঁছে যায়। 1 মিনিট সময়ের মধ্যে এই ব্লাড আবার হার্টে ফিরে আসে। বিজ্ঞান বলছে এই টোটাল রাস্তাটাকে যদি আপনি লম্বা করেন, সেটি হবে প্রায় 1.5 লাখ কিলোমিটার। জোরে একটা হাততালি যে 1.5 লাখ কিলোমিটার রাস্তা মাত্র 1 মিনিট সময়ের মধ্যে হার্ট পাম্প করে 5 লিটার রক্তকে ছুঁড়ে মারে এবং 1 মিনিট সময়ের মধ্যে পুরো রক্তগুলো আবার কোথায় চলে আসে? আবার সে পাম্প করে ছেড়ে দেয়। অনেকে বলে যে আজকে সে 6 বছর ধরে হার্টের রোগী, 7 বছর হার্টের রোগী, আর আমার সায়েন্স বলছে মাত্র 1 মিনিট যদি আমার হার্টের কোষগুলো কার্যক্রম না করে, ইউ মাস্ট ডাই। তাহলে আসলে এই সুযোগটা কেন পাচ্ছে? কারণ সে তো আপনাকে মেরে ফেলতে পারছে না। তাহলে আপনার হার্টে কয়টা রিং পরানো হলো? হার্টে কয়টা রিং পরালো? 1টা, 2টা, 4টা। কিন্তু এই লাইনটা হচ্ছে 1.5 লাখ কিলোমিটার। এই লাইনটা কত কিলোমিটার? তো 1.5 লাখ কিলোমিটার রক্ত সঞ্চালনকে ঠিক রাখার জন্য কয়টা রিং পরাবেন আপনি? আসলে রিং পরাই আপনাকে বাঁচানো সম্ভব নয়। বডি যদি অটো সিস্টেমে আমার 1.5 লাখ কিলোমিটার রাস্তাকে ক্লিনিং না রাখে, তাহলে একটা রিং পরে আপনি কিভাবে বেঁচে গেলেন? এটি কোষের ক্ষমতা মনে রাখতে হবে।
1.5 লক্ষ কিলোমিটার রাস্তাকে সে প্রতিনিয়ত পরিষ্কার রাখার জন্য হেলদি কোষে যথেষ্ট, অন্য কিছু দরকার না, জোরে একটা হাততালি চাই। আর যদি সে তার হেলদি অবস্থা নষ্ট করে ফেলে, রিং পড়াইয়া কিন্তু আপনি সেভ হতে পারবেন না। আমার কথাটা বুঝছেন না বুঝেন নাই? কয়টা রিং পড়াবেন আপনি? বিশ্বাস করেন এগুলো আইওয়ার্স। আপনি যে আলোচনায় আসেন আপনি দেখাতে পারবেন না যে রিং পরে আমাকে বাঁচানো সম্ভব। 1.5 লক্ষ কিলোমিটার 4টা রিং পরে কি 1.5 লক্ষ কিলোমিটার রাস্তা ঠিক রাখা যাবে? যদি বডি, তাহলে যদি আমার 1.5 লাখ কিলোমিটার রাস্তা যদি আমার হেলদি সেলগুলো ঠিক রাখতে পারে, তাহলে আমার সুযোগ পেলে আমার হার্টের লাইনগুলো সে ঠিক করে। আপনি তো আসেন নাই সময় মতো, আপনি তো নুবিরাস প্লাস খান না, জোরে একটা হাততালি যে কারণে আপনি বিপদে হয়ে গেছেন। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনার কোষ হেলদি অবস্থায় ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাহলে আসুন, আমরা দেখেছি কোষের খাবারকে কি বলা হয়? পুষ্টি। কোষের খাবারকে কি বলা হয়? পুষ্টি। মনে রাখতে হবে, কোষের খাবার রান্না হয় প্রকৃতির ঘরে, মুখের খাবার রান্না হয় রান্নাঘরে। মুখের খাবার রান্না হয় কোথায়? আর কোষের খাবার প্রকৃতির ঘরে, কোষের খাবার রান্না হয়। এজন্য আমরা যদি প্রকৃতির খাবারগুলো যদি সঠিকভাবে যদি কোষকে দিতে পারি, আর তার বেঁচে থাকার ক্ষমতা কতদিন, শুধু আপনার এটা নিয়ে টেনশন করার কোনো দরকার। আমি কথাটা বুঝতে পেরেছি। এই কোষ 7 লাখ ফাংশন করে, এই ফাংশন নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। এই ফাংশন কেউ ঠিক রাখতে পারবে না যদি সে নিজে নিজে ঠিক না হয়। শুধু তাকে কি করতে হবে? তার পুষ্টি, তার অক্সিজেনটা ঠিক মতো তাকে দিয়ে দিতে হবে। পুষ্টি এবং অক্সিজেন পাওয়ার পরও সে যদি আপনার জন্য পারফর্ম না করে, বুঝতে হবে লাইসেন্স কি, লাইসেন্স লাভ হবে না। সঠিক পুষ্টি, সঠিক অক্সিজেন ব্যবস্থাপনা পাওয়ার পরেও যদি আপনার কোষ রেসপন্স না করে, পৃথিবীর সব ডাক্তার একসাথ করলেও আপনাকে বাঁচানো সম্ভব না। কি ডাক্তার সাহেব ইনজেকশন কি মরা সেলের উপর দেয় না জীবিত সেলের উপর দেয়? আমাকে ডেক্সোজ দেয় কি মরা সেলের উপর না জীবিত সেলের উপরে? আমাকে অপারেশনটা করা হয় কি মরা কোষের উপর না জীবিত কোষের উপরে? কোষ জীবিত ছিল কিভাবে? সে দুটো উপায়ে জীবিত ছিল, অক্সিজেন এবং। আমরা যদি সে দুটাকে বাড়িয়ে দিতে পারি, যদি কোনো পেশেন্টের যদি তার ডাক্তারের চিকিৎসার দরকার হয়, সেটাও সেখানে কাজ করবে। কেন আপনি বন্ধ করতে বলছেন এগুলো? বরং তার যদি দরকারও হয়, এগুলো সেখানে কাজ, কারণ মৃত কোষের উপরে কখনো চিকিৎসা চলে না। তাহলে একটা অসুস্থ মানুষ যদি এই ধরনের ন্যাচারাল মেডিসিনগুলো খায়, যদি তার পাশাপাশি অন্য কোনো চিকিৎসার দরকার হয়, সেটা সেখানে কার্যকরী হবে। আর আমরা যারা সুস্থ থাকতে চাই, তারা যদি প্রতিদিন এই ধরনের প্রোডাক্টগুলো খায়, আমার কোষ অসুস্থ হবে না। আমার কোষ অসুস্থ হবে না, আমাকে এই জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তাহলে আসুন, আমরা জেনে গেছি আমার এই কোষ কি অক্সিজেন এবং পুষ্টি নিয়ে বেঁচে থাকে। অক্সিজেন এবং পুষ্টি নিয়ে বেঁচে, আর অক্সিজেন এবং পুষ্টি কোত্থেকে আসে? প্রকৃতি থেকে আসে। তাহলে আমার এই কোষের ডাক্তারকে আমরা বলছি ওয়ান বডি। ওয়ান বডিকে আজকে থেকে ভুলে যান, ফাইল থাকলে সব ফেলে যান। এই ফাইল আপনাকে বিপদের মধ্যে রাখছে। কিছু বুঝছেন না বুঝেন নাই? কারণ আর্থ্রাইটিস বলে তো কিছু নাই, এটা আমাদের বানানো ব্যবসা। কি আর্থ্রাইটিস বলে কিছু আছে? আছে কি? আর্থ্রাইটিস বুঝেন? আর্থ্রাই মানে হচ্ছে জয়েন্ট, এটা ল্যাটিন শব্দ। আর আর্থ্রিস হচ্ছে যে প্রদাহ, অর্থাৎ আপনার জয়েন্টে কি হয়েছে? প্রদাহ হয়েছে। তো জয়েন্ট আর্থ্রাইটিস বললে অসুবিধা কি? আর্থ্রাইটিস বললে তো একটা গুরুগম্ভীর ব্যবস্থা আছে যে আর্থ্রাইটিস। আসলে আর্থ্রাইটিস হচ্ছে, আর্থ্রাই মানে ল্যাটিন শব্দ। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এরকম বডিতে অসংখ্য জয়েন্ট রয়েছে, এই জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেগুলো কেন হয়েছে? কারণ আমাদের প্রতিটি জয়েন্টে এক ধরনের গ্লু তৈরি হয়, ন্যাচারাল গ্লু তৈরি হয়। এই জন্য আপনার বডিটা খুব স্মুথলি, দেখেন না অনেক সময় লোহার কপাটিকাতে আমরা গ্লু দিই না যেন আওয়াজ না করে? তো সৃষ্টিকর্তা এরকম আমার প্রতিটা গিটের ভিতরে শত শত গিট রয়েছে, জয়েন্ট রয়েছে, এগুলোর ভিতরে একটা ন্যাচারাল গ্লু তৈরি করে দেয়, যার কারণে এগুলো
স্মুথলি মুভ করে। তো সেই গ্লুগুলো কে তৈরি করে? সামসেল। জোরে একটা হাত কে তৈরি করে? আমি আবারও বলছি, বডির সব ঘটনা কোষের ঘটনা। তো সে কোষগুলো অসুস্থ, সে কোষগুলো গ্লুগুলো তৈরি করতে পারে না, যার কারণে আপনার জয়েন্টগুলো এখন ঠিক মতো কাজ করে না। তাহলে আপনি কি এই আর্থ্রাইটিস ব্যবস্থাটা কিভাবে দিবেন? আপনি কোষকে হেলদি বানবেন। আর ডক্টর কি করছে? ডক্টর দুটো উপায়ে কাজ করে। একটা কি, উনি কি করেন? প্রথমে ব্যথার ওষুধ দেন। ব্যথার ওষুধ দিলে কি ব্যথা নাই, কারণ সে তো কমপ্লেন করছে। আরেকটা কি করে? ঠিক সেম আমার বডিতে যে ধরনের গ্লু তৈরি হয়, তারা কৃত্রিম একটা গ্লু জাত তৈরি করেছে, যেটা ইঞ্জেকশনটি গাঁটের মধ্যে দিয়ে দেয়। এটা এভাবে কয়দিন চলবে আপনার? যেটা আপনার বডি তৈরি করবে সেটা আপনি ইঞ্জেকশন দিয়ে। অনেকে আছে না যে হার্টের মধ্যে একটা ইঞ্জেকশন নেন, কি আছে না? আসলে ওই গ্লুটাই তারা কেমিক্যালি ল্যাবে তারা ইয়ে করেছে, ওটা ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দেয়। তো যেটা বডি তৈরি করে সেটা আপনি ইঞ্জেকশন দিয়ে কয়দিন টিকবেন আপনি? বিশ্বাস করে একটা ইঞ্জেকশন নিতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ, আমার মনে হয় অর্ধেক টাকা দিয়ে তার রোগ ভালো করে দেওয়া সম্ভব। জোরে একটা হাতাড়ি চাই, অর্ধেক রোগ ভালো করে দেওয়া। ও সলিউশন তো দেবে না সেটা। তাহলে আসুন, আমরা যেটা বারবার বলছি, আমাদের দেহের সমস্ত রোগ হচ্ছে কোথায়? কোষে। এই কৌশলটা আমরা একটু দেখব যে 2015 সালে যে কারণে বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেয়েছে। যারা আমরা অসুস্থ হয়ে গেছি তাদের জন্য একটা সুখবর আছে এখানে, হ্যাঁ। আর যারা এখন হয়নি তারা আজকে থেকে একটু ন্যাচারালি চলাফেরা করার চেষ্টা করবেন, ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি কোনো রোগে আক্রান্ত হবেন না। আর যদি রোগে আক্রান্ত হন, বেশি করে ন্যাচারাল মেডিসিন, অর্থাৎ রোগ হলেই বুঝতে হবে আপনার বডি বলছে তোমার বডিতে প্রচুর নিউট্রিশনের অভাব রয়েছে। সে এটা বলে নাই যে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। এটা তো ভালো সংবাদ। যখন আপনি কমপ্লিট হবে, কি আগে যদি 2 আউন্স খাইতেন, এখন কয় আউন্স খাবেন? 3 আউন্স মেরে দেবেন, পরের দিনে প্রবলেম। জোরে একটা হাত তাড়িয়েছে, পরের দিনে প্রবলেম। সে ডিমান্ড করছে যে তোমার বডিতে পুষ্টি কি হয়ে গেছে, ডিমান্ড হয়ে গেছে। তো আসুন, যে কৌশলটা আমরা দেখেছি, এই জাইগোট ডিভিশন হয়ে 220টি কোষে পরিণত হয়ে গেছে, এবং এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। একটি হার্ট, একটি কিডনি, একটি লিভার, একটি ব্রেইন। এভাবে বিজ্ঞানীরা বলছে আমার দেহে 220টি অর্গান হয়ে গেছে। তাহলে প্রতিটি অর্গানে কোষটি কোথায় লুকায়িত ছিল? অর্থাৎ আমার হার্ট, আমার কিডনি, আমার লিভার, আমার ব্রেইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ওই নির্দিষ্ট কোষটি কোথায় লুকায়িত ছিল? জাইগোটের ভিতরে লুকায়িত ছিল। শুধু সে এসে রূপান্তর হয়ে গেছে। যখন সে একটি অর্গানে পরিণত হয়ে গেছে, তখন বিজ্ঞানীরা এই কোষগুলোর নাম দিয়েছে ফাংশনাল সেল। কেন? এই কোষগুলোর একটা কাজ রয়েছে, স্পেসিফিক কাজ রয়েছে। যেমন কি চোখের কোষের কাজ হচ্ছে আলো নিয়ে দেখার কাজ করা। এটা কার কাজ? চোখের না চোখের কোষের? চোখের কোষের কাজ হচ্ছে আলো নিয়ে দেখার কাজ করা। তো আমি যদি চোখে কম দেখি, তাহলে প্রবলেমটা চোখে না চোখের কোষের? কোষের। মনে রাখতে, তার পাওয়ারটা, কোষের ক্ষমতাটা নষ্ট হয়ে জন্য সে আলোটা এখন গ্রহণ করতে পারে না। আপনার লিভার কোষের কাজ হচ্ছে, যখন সে একটা লিভার হয়ে গেল, তার একটা কাজ আছে, এখন ফাংশন আছে। কি কাজ? লিভারকে বলা হয় দেহের রান্নাঘর। মুখের রান্নাঘর হচ্ছে কোথায়? কিচেন রুম। আর দেহের রান্নাঘর কোথায়? লিভার। আমরা যাই খাচ্ছি, এই খাবারগুলো মুখ থেকে আমার পায়ু পর্যন্ত এলিমেন্টারি ট্র্যাক্ট রয়েছে, এরা এগুলিকে কাটাকুটা করবে, বাছাবাছি করবে। প্রত্যেকটা কোষের কিন্তু একটা আলাদা আলাদা কাজ রয়েছে, ফাংশন রয়েছে। কাটাকুটা বাছাবাছি করে এখান থেকে সে খাবারগুলো থেকে এক্সট্রাক্ট নিউট্রিশনগুলো বের করবে, করে সেটি কোথায় পাঠিয়ে দিবে? কোথায় পাঠিয়ে দিবে? গরুর মাংস খাইছেন আর খাসির মাংস খাইছেন, কি খাইছেন একটাও কিন্তু এখানে বিষয় না। ওখান থেকে সে আসবে খাবারের এক্সট্রাক্ট গুলো, পুষ্টিগুলো আমরা দেখাবো। পুষ্টিগুলো কোথায় চলে আসবে? লিভার। এই পুষ্টিগুলো দিয়ে অসংখ্য এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, মিলিয়ন মিলিয়ন এনজাইম, হরমোন, অ্যান্টিবডি তৈরি করে রক্তস্রোতে ছেড়ে দেবে। আর মনে রাখতে হবে, আমার এই বডির সমস্ত 100 ট্রিলিয়ন কোষের সাথে এই যোগাযোগটা সংরক্ষিত হয় এনজাইম, হরমোন, অ্যান্টিবডির মাধ্যমে, যেগুলো ম্যাক্সিমামতে লিভার সেলে তৈরি হয়। একটা আবদারিতে লিভার সেল।
এই জন্য লিভার যখন অসুস্থ থাকে তখন কিন্তু মানুষের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যায়। আর সৃষ্টিকর্তা জানতেন লিভার দেহের রান্নাঘর, 1000 বছর পর্যন্ত সে কোষের জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করবে। তাই লিভার সেলকে এত শক্তিশালী করে দিয়েছে, বলছে মাত্র 25% লিভারও যদি অ্যাক্টিভ থাকে পুরো লিভারকে আবার নতুন করে বানিয়ে দেওয়া সম্ভব। জোরে একটা হাত বানিয়ে দেওয়া মাত্র 6 সপ্তাহের মধ্যে পুরো লিভারকে নতুন করে তৈরি করা সম্ভব। আর এই সুযোগগুলো আমাদের ডাক্তার সাহেবরা নেয়, কিচ্ছু না নাতে গেছে অত বড় ডাক্তার, আসলে কিন্তু ক্ষমতাটা কার? কোষের ক্ষমতার কারণে উনি কিন্তু এত বড় ডাক্তার হয়ে গেছে। আবার বলছে না কাজ হয় না, মানে কে কাজ করে নাই? বা একটা হাততালি দেন না। পৃথিবীর সমস্ত মেডিকেশন যারাই বলে আমার কাছে আসার পর রোগী ভালো হয়েছে, কোনো না কোনো ভাবে কার ক্ষমতাটা ফেরত পেয়েছে? কোষের ক্ষমতাটা ফেরত পেয়েছে। আর ক্রেডিটকে নিয়ে নিয়েছে। আসলে কিন্তু ডাক্তার কিছু করে নাই, মনে রাখতে হবে এটি আবিষ্কার ছিল বিজ্ঞানের। এই কথা কি এখন ডাক্তাররা বললে হবে? বললে তো সে নিজের কাছেই বলতে হবে আমার তো আসলে কোনো কাজ নেই। সুতরাং মনে রাখতে হবে, আমরা দেখেছি যে এভাবে প্রতিটি কোষের একটি লাইফ টাইম আছে, আর স্টেম সেলের লাইফ টাইম হচ্ছে 1000 ইয়ার্স। আমরা দেখেছি না যে একটা জাইগোট থেকে কিভাবে ধীরে ধীরে একটা শিশুতে পরিণত হয়ে গেছে, যুবকে পরিণত হয়ে গেছে। মানে কি ওই জাইগোটটাই বারবার কি হয়েছে? রিপ্লেস করেছে, রিজেনারেট করেছে, রিপেয়ার করেছে। এবং কে রিপেয়ার করেছে? এই অর্গানগুলো নদীর স্রোতের মতো বডি থেকে আউট হয়ে যায়। যেমন আমরা নদীর পানি দেখি, কিন্তু ওই পানিটা নাই, আছে কি? আপনি পানিটা দেখছেন, ঠিক বিজ্ঞান বলছে আপনার দেহটা নদীর পানির মতো প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। 7 থেকে 10 বছরের মধ্যে পুরো দেহটা নতুন করে তৈরি হয়ে যায়। আপনার স্কিনের কোষগুলো মাত্র 15 দিনে চেঞ্জ হয়ে যায়। রেড ব্লাড 120 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। 6 সপ্তাহের মধ্যে পুরো লিভার নতুন করে তৈরি হয়ে যায়। এভাবে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু নতুন ভাবে তৈরি হয়ে যায়। এই যে আপনার স্টোমাকের ভিতরে দুনিয়ার আবর্জনা ঢুকে দিচ্ছেন, তারপরে আপনি সেফ হয়ে যাচ্ছেন। কেন জানেন? মাত্র 5 দিনের মধ্যে পুরো স্টোমাক সিস্টেম নতুন করে তৈরি হয়ে যায়। জোরে একটা হাততালি যায়। এই কারণে আপনি সুযোগটা নিচ্ছেন। ডাক্তার সাহেব কয় যে একটু অপেক্ষা করেন। উনি কি করেছে? উনি কিছুই করেন নাই, কিছুই করেন না। বলছে একটু খাবার বন্ধ করছে আর কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিচ্ছে, তো কিছুই করে না। যে সেলগুলো অ্যাটাক হয়েছে আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে কি করছে? গ্যাস সিক্রেশনটা বন্ধ রেখেছে, যেন সে আবার পুনরায় আঘাত না দেয়। কৌশলটা কি? সিম্পল কৌশল। কিন্তু স্যাক্লো কি করেছে? স্যাক্লো আমার অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে রেখেছে। বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে? বন্ধ করার কারণে কি হয়েছে? বন্ধ করার কারণে এই সেলগুলো তো এখন অসুস্থ, তাই না? ফলে যখন অ্যাসিড আসতেছে না তখন এগুলি সেকেন্ড টাইম ইনজুর্ড হতে পারছে না। আর এগুলি কি হয়ে গেছে? ন্যাচারালি কি হয়ে গেছে? চলে গেছে, নতুন কোষ এসে গেছে। স্যাক্লো কি ভালো করছে? এটা স্যাক্লো আমার এই কাজে কি করেছে? সাহায্য করেছে মাত্র, কিন্তু ভালো করেছে কে? ভালো কিন্তু সেল নিজে নিজে হয়ে গেছে। কিন্তু ক্রেডিটটা কি জানেন? $4 ট্রিলিয়ন এই স্যাক্লো সেল সারা ওয়ার্ল্ডে। অথচ মাত্র আপনি যদি খাবার দাবার পরিবর্তন রাখেন, খাবারগুলো যদি সঠিক খান, ন্যাচারাল খাবার খান, তাহলে কিন্তু এগুলি ন্যাচারালি চেঞ্জ হবে, আপনি টেরও পাবেন না। প্রাকৃতিক ভাবে চেঞ্জ হবে, আপনি টের পাবেন। কিন্তু আপনি তো খাইছেন কি? খাবার খাইছেন না টক্সিন খাইছেন? টক্সিনের আঘাতে তো সে অ্যাটাক হয়ে গেছে। আমার কথাকে বুঝছেন না বুঝেন নাই? আবার সুস্থ হয়েছেন কিভাবে? ওই সেটা কার্যকারিতাটাকে আপনি একটু আটকিয়ে রেখে তাকে রিবিল্ডিং এর সুযোগ করে দিয়েছেন। আমি আবারও বলছি, দেহের সমস্ত সিস্টেমগুলো কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে যায়। এবং আমার রেড ব্লাডগুলো চেঞ্জ হয়ে যায় 90 দিন, 120 দিনের মধ্যে। কত দিনের মধ্যে চেঞ্জ হয়ে যায়? 120 দিনের মধ্যে চেঞ্জ হয়। আচ্ছা, আমরা একটু দেখি একটা কোষের একটু কার্য নিয়ে কথা বলি। রেড ব্লাড, একজন মানুষের দেহে রেড ব্লাড আছে 30 ট্রিলিয়ন। কত ট্রিলিয়ন? এটা কেন বলছি? নুমেরাসের সাথে এটার একটা সম্পর্ক আছে, এই জন্য এই আলোচনাটা নিয়ে এসেছি। আপনাকে বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে বুঝবেন যে নুমেরাসের প্রোডাক্টগুলো কি রোগ ভালো করবে না সেলকে সুস্থ করবে? আর সেলকে সুস্থ রাখলে কি বডিতে কোনো রোগ থাকবে? মনে হয় আপনারা এখনো বুঝেন নাই। সেল সুস্থ থাকলে কি বডিতে কোনো রোগ থাকবে? আর নুমেরাসের প্রোডাক্টগুলো কাকে সুস্থ করবে? আমরা একটু দেখি রেড ব্লাডের উপরে নুমেরাসের একটা গবেষণা আছে, সেটা হচ্ছে নুমেরাস ব্লাডকে আপনি যে বলছেন রান্না বান্না প্লিজ করে না, রান্না বান্না করে এইভাবে নষ্ট হয়ে যায়।
সেটারও প্রসেস আছে, সেটা আরেকটা আলোচনা। আগে এই জায়গাটা নিশ্চিত হতে হবে এখানে কোনো ভুল নাই, প্লিজ এখানে কোনো ভুল নাই যে আমার খাদ্যদ্রব্য রান্নার কারণে নষ্ট হচ্ছে। এখন সেটা নিয়ে আলোচনা করতে হবে যে কিভাবে আমরা রান্না বান্নাগুলি করি, সেটা এনাদের আলোচনা। কিন্তু এই জায়গার মধ্যে কোনো ডিবেট নাই, আমি কথাটা বলতে পেরেছি। সেটা আলোচনা হতে পারে যে আমরা কিভাবে এখন সব আলোচনাকে একসাথে করা যায়, আগে তো বেসিক জায়গাগুলো ঠিক করতে হবে নাকি। আমরা সেটা একটু দেখাবো যে কিভাবে অন্তত খাবেন। কি কথাটা বোঝা গেছে তো? তাহলে আসুন, রেড ব্লাডের সংখ্যা কত? কত? 30 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়নের মধ্যে রেড ব্লাড কত? রেড ব্লাডের কাজ কি আমরা বলেছি, প্রত্যেকটা কোষের আলাদা কাজ আছে, আছে কিনা? রেড ব্লাডের কাজ কি? রেড ব্লাডের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা। এই যে আপনি মজা করে প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছেন, আর এই অক্সিজেন গুলো গ্রহণ করছে কে? রেড ব্লাড। সে অক্সিজেন গুলো নিয়ে হার্টে ফিরে যাচ্ছে, হার্ট পাম্প করে সারা শরীরে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, আর আপনার কোষগুলো চাঙ্গা হয়ে যাচ্ছে। তাহলে এই কোষগুলোর কাজ কি? অক্সিজেন গ্রহণ করা, অক্সিজেন ক্যারি করা। তাহলে রেড ব্লাড যদি অক্সিজেন ক্যারি না করতে পারে, একটা রোগ হয়, যে রোগটার নাম হচ্ছে অ্যানিমিয়া। হয় না? ওনার কি কমে গেছে? কি কমে গেছে? রক্ত নাই। অ্যানিমিয়া মানে কি? রক্ত শূন্যতা, রক্ত নাই। আসলে রক্ত শূন্যতার সমস্যাটা কি? রক্ত শূন্যতার সমস্যা হচ্ছে, বা রক্ত নাই সমস্যা হচ্ছে যে পরিমাণ রেড ব্লাড বডিতে থাকার কথা ছিল সেই পরিমাণ রেড ব্লাড বডিতে নাই। ফলে কি হচ্ছে? প্রচুর পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে সে পাচ্ছে না। এই জন্য অ্যানিমিয়া রোগীদের কি হচ্ছে? শ্বাসকষ্ট, পায়ে ব্যথা, দম বন্ধ হয়ে আসে, মাথা ঘুরে, মানে কি হোল বডি অক্সিজেন স্বল্পতায় ভুগছে। একটা হাত হোল বডি যে পরিমাণ অক্সিজেন তার দরকার সেটা সে গ্রহণ করতে পারছে না। কেন পাচ্ছে না? যে পরিমাণ রেড ব্লাড থাকা দরকার সেটা বডিতে নাই, কারণ রেড ব্লাডে অক্সিজেনটা নিবে সেটা নিতে পারছে না। তাহলে কেন? বিজ্ঞান বলছে রেড ব্লাডের বয়স কতদিন? 90 ডেজ বা 120 দিন, যেটা আমরা বলবো। তাহলে আজকে যে রেড ব্লাডটা মারা গেছে সে কত আগে জন্মগ্রহণ করেছে? 120 দিন আগে। আর আজকে যে রেড ব্লাডটা জন্মগ্রহণ করবে সেটা কতদিন বাঁচবে? 120 দিন বাঁচবে। বিজ্ঞানীরা জন্ম মৃত্যুর হিসাব দেখে বলেছেন একজন মানুষের দেহে প্রতি সেকেন্ডে 20 থেকে 25 লাখ রেড ব্লাড মারা যায়। কত লাখ? তাহলে একটু হিসাব করুন যে 2 ঘন্টা কি পরিমাণ রেড ব্লাড, ন্যাচারাল না আনন্যাচারাল? ন্যাচারাল। তার লাইফ ফুরিয়ে গেছে, সে মারা গেছে, এটা আপনি ঠেকাতে পারবেন না। তাহলে 2 ঘন্টা হিসাব করেন কত রেড ব্লাড মারা গেছে। তাহলে আমাদের কি সকলে একটা প্রবলেম হতো, একটু শ্বাসকষ্ট কিন্তু হইতো, কেন এত রেড ব্লাড মারা গেছে। তাহলে রেড ব্লাড মারা গেলে সমস্যাটা কোথায় হতো? আমার অক্সিজেন গ্রহণ করার ক্ষমতাটা বডিতে কমে যেত। সেটা কি হয়েছে? হয় না। কারণ কেন হয় না? বিজ্ঞান বলছে যে পরিমাণ রেড ব্লাড বডিতে তৈরি হয়েছে, মারা গেছে ন্যাচারালি, ঠিক সম পরিমাণ রেড ব্লাড আপনার স্টেম সেল বডিতে তৈরি করে ছেড়ে দিয়েছে। জোরে একটা হাত তালিয়েছে সাথে সাথে। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা কিন্তু এখানে নয়। এই যে আমরা প্রবলেমটা কি এখানে? রেড ব্লাডের বয়স কতদিন? 120 দিন। রেড ব্লাডের কাজ কি? অক্সিজেন গ্রহণ করা। অক্সিজেন না পেলে কোষ কি হবে? মারা যাবে। আপনার বয়স 40 বছর, হিসাবে তো 120 দিনের বেশি বাঁচার কথা না। কিভাবে বাঁচলেন? কি 120 দিনের বেশি বাঁচার কথা? তারপর 40 বছর বেঁচে আছেন কি? মানে কি ওই সিস্টেমটাই জোয়ার কি? জোরে একটা তাহলে সিস্টেমে জোয়ার। 120 দিনের বেশি তো আপনি বাঁচবেন না। তাহলে এইটা হচ্ছে মেন সূত্র, যেখানে স্টেম সেলগুলো 1000 ইয়ার্স আপনার জন্য এই সিস্টেমটাকে চালু রাখবে। আর ডিজিজ হচ্ছে মূলত সে মারা গেছে কিন্তু স্টেম সেল সেটা সমপরিমাণ ব্লাড বডিতে দিতে পারে। তাহলে তো কি হবে? মারা যাচ্ছে কিন্তু কি নাই? রেড ব্লাড নাই, রক্ত শূন্যতা। ফলে আপনি কি পাচ্ছেন না? অক্সিজেন নিতে পাচ্ছেন। আপনার তো নানা রকম সমস্যা হবে, আপনার মৃত্যু ঘটতে পারে। তাহলে ঠিক সমপরিমাণ রেড ব্লাড কে সাপ্লাই দিবে? স্টেম সেল। তাহলে সুস্থ কাকে রাখতে হবে? কাকে রাখতে হবে? সমস্যা কিন্তু এটা নয়, অ্যানিমিয়া কিন্তু এই সমস্যা নয়। 100% ব্লাডে চলে যাবে বডি থেকে যদি এরা ঠিক না রাখে। এই জন্য অ্যানিমিয়া রোগীদেরকে যখন তারা নানা রকম কমপ্লেইন করে তখন ডাক্তারের কাছে নয়। এই বিষয়ে বিশেষজ্ঞ ডক্টরের নাম কি? হেমাটোলজিস্ট। কি নাম? হেমাটো মানে ব্লাড, লজিস্ট মানে বিশেষজ্ঞ। এটা একটা ল্যাটিন শব্দ হেমাটো।
হেমাটোলজিস্ট বললে একটা ভাবসাব আছে না, হেমাটোলজি আসলে কি লজিস্ট? ব্লাড লজিস্ট, তাই না? ব্লাড লজিস্ট। হ্যাঁ, তাহলে এই রেড ব্লাডের বয়স কত? কত? তাহলে একজন ব্লাড লজিস্ট বা হেমাটোলজিস্ট তিনি কত দিনের লজিস্ট? বুঝেন না মনে কথাটা? উনি কত দিনের লজিস্ট? কারণ এই ব্লাড তো 120 দিন পরে থাকবে না, উনি কত দিনের বিশেষজ্ঞ? মনে রাখতে হবে এই সেলটা যদি ওয়ার্ক না করে ওনার কাজ কিন্তু 120 দিনে শেষ। আর এই সেলটা কি ডাক্তারের কথা কাজ করবে, ন্যাচারালি করবে? জোরে তাড়াতাড়ি যাই, এই সেল ন্যাচারালি কাজ করবে, এই সেল কিন্তু ডাক্তারের কথা কাজ করবে না। আপনি যখনই ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর প্রথমে হিমোগ্লোবিন, এই যে লাল অংশ দেখছেন না, এই লাল অংশকে বলে হিমোগ্লোবিন। মূলত হিমোগ্লোবিনটাই মূলত অক্সিজেনটাকে রিসিভ করে। একটা সুস্থ মানুষের দেহে হিমোগ্লোবিন থাকে 14 থেকে 16%। এই জন্য ডক্টর সাহেব হিমোগ্লোবিন মানতে বলে যে হিমোগ্লোবিনটা মাপেন। ঠিকই তো, হিমোগ্লোবিন দেখেছে কি কত? 7%। ইউ আর নট ডক্টর, বলুন তো দেখি আপনার বডিতে যদি 7% হিমোগ্লোবিন থাকে তাহলে কি প্রমাণ করে? আপনার দেহ কোষ অক্সিজেন গ্রহণ ক্ষমতা 0.5% অর্থাৎ 50% এ নেমে গেছে। কি এটার জন্য ডাক্তারি করার দরকার আছে? বুঝেন নাই? আপনার যদি হিমোগ্লোবিন 7% থাকে মানে কি মিন করে? আপনার দেহ কোষ অক্সিজেন গ্রহণ ক্ষমতা কোথায় গেছে? নেমে গেছে কোথায়? 50%। যদি আরো নামে আরো কমে যাবে। মনে রাখতে হবে অক্সিজেন ছাড়া কি কোষ বাঁচবে? সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় মস্তিষ্ক কোষের। মাত্র 4 সেকেন্ড যদি অক্সিজেন না পায় আপনার মাথাটা ঘুরে উঠবে, 4 মিনিট যদি অক্সিজেন না পায় আপনার মৃত্যু ঘটবে। সেকেন্ড হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করার জন্য তার প্রচুর অক্সিজেন দরকার হয়। এই জন্য অ্যানিমিয়া রোগীদের দুটো ঝুঁকি, একটা হচ্ছে হয় স্ট্রোক করবে না হার্ট অ্যাটাক করবে। বুঝলেন নাই? ঝুঁকিটা কোন জায়গায়? হয় স্ট্রোক করবে, কারণ কি তার তো প্রচুর। দেখবেন অনেক অ্যানিমিয়া রোগীদের কি সুন্দর করে সন্ধ্যার সময় সবার সাথে কথাবার্তা বলছে, রাতে ঘুমের মধ্যে মরে গেছে। কারণটা কি? কারণ তার ব্রেন যে পরিমাণ অক্সিজেন দরকার ছিল সেটা রাতে নিতে পারে না। ব্রেন কি হয়ে গেছে? কলাপস করে। কারণ ব্রেনের নির্দেশ ছাড়া আপনি হাতের আঙ্গুল নাড়তে পারবেন না। ব্রেন সেলের নির্দেশনা ছাড়া বডির কোনো কাজ চলবে না। যখন ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, হোল বডি কি হয়ে গেছে? তার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। তাহলে প্রশ্ন, মূলত সমস্যাটা কোথায়? অক্সিজেন না থাকার কারণে ব্রেন সেলগুলো অক্সিজেন সরবরাহ করতে পারে না, ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, তার হাতে তার মৃত্যু। এই জন্য ডক্টর তো এটা জানেন, তিনি তো মেডিকেল সায়েন্স পড়েছেন, এই ঝুঁকিটা কি। এই জন্য দ্রুত গতিতে অ্যানিমিয়া রোগীদেরকে বলেন দ্রুত গতিতে ব্লাড দিতে হবে। কেন? কারণ হিমোগ্লোবিন শুধুমাত্র মানুষের দেহে তৈরি হয়, এটি ফার্মেসিতে পাওয়া যায় না। এই জন্য মানুষের দেহের রক্ত রোগীর দেহে ট্রান্সমিশন করে রোগীকে হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে তোলা হয়। তাহলে এটা কি ন্যাচারালি কাজটি কি ন্যাচারালি করেছেন? এটা কিন্তু ফার্মেসিতে পাওয়া যায় না। এই জন্য ব্লাড দিতে বলে, কারণ একমাত্র হিমোগ্লোবিন লেভেল উঠিয়ে দিতে পারে, হিমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। তাহলে 3-4 দিন পর ডক্টর সাহেব বললেন আমরা রোগীর অবস্থা এখন দেখেছি, ওনার হিমোগ্লোবিন লেভেল ওকে। তো উনি তো শুধু ব্লাড দিয়েছেন আর একটু ভিটামিন খেতে দিয়েছেন, একটু ঘুম যেতে দিয়েছেন। এটা সমস্যার সমাধান হলো কিভাবে? আসলে তিনি একটি সাজেশন দিয়েছেন, একটু কলা খাওয়ান, একটু আপেল খাওয়ান, একটু গ্রেপস খাওয়ান, যেটা 40 বছর ধরে সে পেশেন্ট খায় নাই, সেটা 5 দিনে খাইছে। ধরে একটা 5 দিনে। ওই খাবার থেকে কে শক্তি খুঁজে পেয়েছে? কে? এরা কিন্তু মরে গেছে, নিয়ে টেনশন নাই। কে শক্তি খুঁজে পেয়েছে? স্টেম সেল তার রিপেয়ার, রিজেনারেটিং, রিপ্লেসিং ক্ষমতাটা খুঁজে পেয়েছে। বাস সে বুস্ট করা শুরু করে দিয়েছে, প্রবলেম সলভ করেছে, ওনার প্রবলেম সলভ হয়ে গেছে। আমার প্রশ্ন, কাজটি কে করেছেন? কাজটি কে করেছেন? কাজটি কিন্তু আমার ন্যাচারালি হয়েছে, কিন্তু ক্রেডিটটা কে নিছে? এমন হেমাটোলজিস্ট আছে যাদেরকে 6 মাসের আগে সাক্ষাৎ পাওয়া যায় না। আমার রেড ব্লাডের বয়স কতদিন? 6 মাসে কতদিন? আমার কথা বুঝেন নাই? 6 মাস কতদিন? রেড ব্লাডের বয়স কতদিন? তো ডাক্তারের সন্ধান পাইছে 6 মাস পরে। কি হয়েছে ঘটনাটা? তাহলে কোনো না কোনো ভাবে আপনার স্টেম সেল আপনাকে বাঁচিয়ে রেখেছিল। সেটি যদি আপনি আরো আগে থেকে নেচার নিয়ে আপনি কাজ করতেন, আপনার হয়তোবা ডাক্তারের কাছেও যাওয়া লাগতো না। কিছু বুঝেন না? কি ভয় পাচ্ছেন? বলেন, আপনি দেখান কোথায় ডাক্তার কি করেছে, আপনি দেখান। তাহলে
আসলে প্রত্যেকটা রোগে কিন্তু এভাবে ন্যাচারালি রিকভারি হয়, আমরা সেটা জানি না। আজকে আমরা জেনেছি সেই ন্যাচারাল রিকভারিটা আসবে শুধু প্রাকৃতিক খাবার ব্যবস্থাপনার মাধ্যমে, অন্য কোনো উপায়ে নয়। তাহলে আসুন আমরা দেখেছি, আমরা যদি আমাদের কোষগুলোকে, তাহলে এই কোষগুলো রিজেনারেট, রিপ্লেস, রিপেয়ার কিভাবে করবে? কি পেয়ে? অক্সিজেন এবং পুষ্টি। সন্দেহ আছে কি? সন্দেহ আছে কি? আচ্ছা, 3-4 দিন পরে ডাক্তার সাহেব বললো আমরা দেখেছি যে হিমোগ্লোবিন লেভেল উঠতেছে না। দেখে বলে না হিমোগ্লোবিন লেভেল, তাহলে উনি যতদিন বাঁচেন ওনাকে রক্ত দিয়ে বাঁচতে হবে। মানে কি? মানে ওনার এই সেলগুলো কাজ, এই জন্য বলছি সারা জীবন রক্ত নিতে হবে। তো সারা জীবন রক্ত নিয়ে বাঁচা, এটা কি ট্রিটমেন্ট? এটা তো কোনো ট্রিটমেন্ট না। এটা সারা জীবন রক্ত নিয়ে বাঁচাও সম্ভব না। তাহলে যদি চিকিৎসা হয় তাহলেও ন্যাচারালি হবে, যদি চিকিৎসা না হয় আপনার কোষ সেটা গ্রহণ করেনি, সেখানে অন্য কারো সাহায্য সেখানে কাজ হবে না। তাহলে আমরা যে একটা অ্যাপ্রোচ করি, একই অ্যাপ্রোচে কি সব রোগ ভালো করা সম্ভব কিনা বলেন? সম্ভব কিনা? একই অ্যাপ্রোচে আপনি ভাবার দরকার নাই কোথায় কি হয়েছে, দরকার নাই, জাস্ট টাইম দিতে হবে। তাহলে আসুন আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা কি বুঝতে পারছি? ওয়ান বডি পাইছি, ওয়ান ডক্টর পাইছি, ওয়ান মেডিসিন পাইছি। ওয়ান মেডিসিন কি? ওয়ান মেডিসিন হলো পুষ্টি এবং অক্সিজেন। আর নোভেলাস একটি শ্রেষ্ঠ পুষ্টি ব্যবস্থাপনা আপনার জন্য নিয়ে এসেছে। আমি প্রথমে দেখিয়েছি পুরাটে কার খাবার? আপনার কোষের খাবার। কার খাবার? অর্থাৎ এর ভিতরে আমরা দেখিয়েছি এর ভিতরে এমন সব পুষ্টিগুণ বিদ্যমান, আর বিজ্ঞানী এমন ভাবে এটা ডিজাইন করেছে 1 আউন্স 2 আউন্স কোথায় চলে গেছে? ডাইরেক্ট কোথায় চলে গেছে? ডাইরেক্ট কোষে চলে গেছে। আর আপনি যেটা যদি ন্যাচারালি খেতে হয় আপনাকে অনেক বাল্ক অ্যামাউন্টে খেতে হবে, কিন্তু ওখানে কি এক্সট্রাক্ট ফর্মে থাকার কারণে পুরোটাই কোথায় চলে গেছে? কোষের ভিতরে চলে গেছে। আর কোষ তো এটার জন্য অপেক্ষা করছিল, কোষ কিন্তু অন্য কিছুর জন্য অপেক্ষা করে নাই। আর এটা পেয়ে গেছে, পাওয়ার পরে সে আবার কি করেছে? ব্যাক করে গেছে। তাহলে আসুন, এটি হলো একটি কোষের ছবি, যেখানে বিজ্ঞানীরা দেখিয়েছে এটি হার্টের কোষ, এটি কিডনির কোষ, এটি লিভারের কোষ, এটি ব্রেনের কোষ। সকল কোষের ভিতরের ছবিটা কিন্তু এরকম, সকল কোষের ভিতরের ছবিটা একই রকম। এবং মজার তথ্য হচ্ছে বিজ্ঞানীরা দেখিয়েছে এটা তো লাইফ নাকি, এটা একটা লাইফ। বিজ্ঞানীরা দেখিয়েছে সকল কোষ একই পরিমাণ পুষ্টি গ্রহণ করে। অর্থাৎ তারা দেখিয়েছে সকল কোষ সেম পুষ্টি গ্রহণ করে। অর্থাৎ হার্টের কোষের জন্য হাজির বিরিয়ানি, কিডনি কোষের জন্য নান্নুর বিরিয়ানি, এরকম কোনো কিছু তারা দেখতে পায় না। অনেকে বলে না এটা খাইলে এই অঙ্গ ভালো থাকবে, ওটা খাইলে ওই অঙ্গ ভালো থাকবে। আসলে কিন্তু বিষয়গুলো আনসাইন্টিফিক। বিজ্ঞান বলছে প্রত্যেকটি কোষের সেম নিউট্রিশন দরকার। যেন একটা হাততালি চাই। এরকম কারেন্ট আসার পর আমার মোবাইল চলছে, কম্পিউটার চলছে, কিন্তু কারেন্টটা বন্ধ করে দিলে কি হবে? ঠিক এরকম কোষের ভিতরে সমস্ত ক্ষমতা রয়েছে, শুধু সে এই ক্ষমতাটা ব্যবহার করবে। পুষ্টি পেলেই যার যার ক্ষমতাটা সে ব্যবহার করবে। চোখের কাজ চোখে ব্যবহার করবে, কিডনির কাজ কিডনি করবে, লিভারের কাজ লিভার করবে। শুধু পুষ্টি এবং নিউট্রিশনটা পেলেই কাজটি করবে। তাহলে আসুন আমরা পেয়ে গেছি কোষ এই কাজগুলো তৈরি করবে 1,40,000। এই যে কেন নোভেলাস প্রোডাক্ট আপনার কাজ করবে? কোষ শক্তি ফিরে পেলে এই কাজগুলো করবে। প্রোটিন তৈরি করবে, 65,000 এনজাইম তৈরি করবে, 65 হরমোন তৈরি করবে, 30 ট্রিলিয়ন অ্যান্টিবডি তৈরি করবে। মনে রাখতে হবে। আর এগুলো তৈরি না হওয়ার কারণেই মূলত আমার বডিতে নানা ধরনের রোগ তৈরি হয়ে গেছে। হরমোন, আমরা যদি বলি হরমোনের কথাটা যদি বলি, ইনসুলিন, কত ইনসুলিন এখানে আছে? এটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটিন। আমি যদি এখানে আসি, আমি যদি একসাথে কথাটা বলি, সবগুলি কিন্তু এক ধরনের প্রোটিন। আমরা যদি একসাথে বলি, বিজ্ঞান বলছে মানুষের দেহে, এটা ক্যাটাগরিক্যালি আছে, মানুষের দেহে এই ধরনের প্রোটিন তৈরি হয় প্রায় 60 মিলিয়নের উপর। তার মধ্যে ইনসুলিন হচ্ছে তাদের মধ্যে একটি। আউট অফ 60 মিলিয়ন ইনসুলিন কয়টি? একটি ইনসুলিন যদি বডিতে তৈরি না হয় কি রোগ হয়? ভাগ্যিস আরো 2-1টা আবিষ্কার করতে পারে না, নাহলে খবর আসিল। আমি দেখিয়ে দেব ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ।
রোগটা কিসে? রোগটা কি আমার ইনসুলিনে, নাকি মূলত সে প্রোটিন তৈরি করতে পারছে না? তো বাইরে থেকে ইনসুলিন নিলে কিভাবে সমাধান হবে? আর বাইরে থেকে নিয়ে আপনি বাকি প্রোটিনের সমাধান করবেন কিভাবে? আমি কথাটা বুঝাতে পেরেছি? সময় কম, অনেক আলোচনা, কোনোভাবে ডক্টররা দেখাতে পারবে না, কোনোভাবে দেখাতে পারবে না যে আসলে এটার মাধ্যমে সে সলিউশনটা দিতে পারছে। আপনি একটা ইনসুলিন নিয়ে বাকি প্রোটিনগুলোর কাভার আপনি কিভাবে দিবেন? কিন্তু আমরা যদি কোষকে শক্তিশালী করি তাহলে আমার ইনসুলিনের কোনো প্রয়োজন নেই, কারণ আমার বিটা সেলগুলো তো ইনসুলিন তৈরি করে। নিশ্চয় বিটা সেলগুলো অসুস্থ, তো বিটা সেলকে আপনি কিভাবে শক্তিশালী করবেন? সে কি পুষ্টি ছাড়া অন্য কোনো ভাবে শক্তিশালী হবে? আর বিজ্ঞান তো দেখিয়েছে যে বিটা সেলও রিপ্লেস করে, 7 থেকে 9 মাসের মধ্যে পুরো বিটা সেল রিপ্লেস করে। আপনি তো যেহেতু জাত অন্য অ্যাকশনে কাজ করে, আপনি তো খাইয়েই, আমার তো ডায়াবেটিস কমে নাই। আমরা সুযোগ পেলে এগুলোর উপর আলাদা প্রোগ্রাম করব। আমরা দেখিয়ে দেব 100% প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস নিরাময় করে দেওয়া সম্ভব, 100% গ্যারান্টি দিয়ে বলছি। এবং সেখানে কিন্তু আমরা ভুল চিকিৎসার শিকার হচ্ছি। তাহলে আসুন আমরা একটু সরাসরি টেনে যাই। এগুলি আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এই হচ্ছে আপনার পুষ্টি। কোষের খাবার 6টি, মুখের খাবার কয়টি? মুখের খাবার হাজার হাজার। টেলিভিশন খুলে শুধু রান্না শেখা। তাহলে কোষের খাবার কয়টি আর মুখের খাবার? তাহলে মুখের খাবার দরকার না কোষের খাবার দরকার? মুখের খাবার কোষের খাবারে যদি পরিবর্তন না হয়, পরিণত না হয়, সেটি হয়ে যাবে টক্সিন। জোরে একটা হাততালি চাই। মুখের খাবার যদি কোষের খাবারে পরিবর্তন না হতে পারে, সেই খাবারটি কি হয়ে যাবে? আর সেটি হচ্ছে ডিজিজ। কোনো না কোনো ভাবে আপনার বডিকে রোগাক্রান্ত করে ফেলেছে, মনে রাখতে হবে। তাহলে আসুন এই 6টি খাবার আমরা যে দেখিয়েছি আমাদের আলোচনার শুরুতে, নোভিরাস প্লাসে যে সমস্ত হার্টগুলো ব্যবহার করা হয়েছে, মূলত এই হার্টগুলো এই 6টি উপাদানের একটি কম্বিনেশন। জোরে একটা হাততালি যে 6টি উপাদান একদম ডিজাইন করে সেখানে এগুলো দেওয়া হয়েছে। তাহলে আপনি যখন নোভিরাসের অ্যাকাউন্টস খাচ্ছেন, কি খাচ্ছেন আপনি? কার খাদ্য খাচ্ছেন? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? রোগ ভালো করা সম্ভব কিনা বলেন? 100% সম্ভব, ভালো করা সম্ভব, মনে রাখতে হবে। কারণ কোষে পুষ্টির অভাবে কিন্তু রোগাক্রান্ত হয়েছে। আমি যদি এর এক একটি নিয়ে আলোচনা করি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। হাই বলে কি যে অ্যামাইনো অ্যাসিডের অভাবে কি কি রোগ হচ্ছে, ফ্যাটি অ্যাসিডের অভাবে কি কি রোগ হচ্ছে, গ্লুকোজ যদি ঠিকমতো কাজ না করে মাথা খারাপ হয়ে যাবে আপনার। সমস্ত রোগের কারণ হচ্ছে এগুলো ঠিকমতো না আসার কারণ। তাহলে এগুলি কে সমাধান দিতে পারবে? নেচার। কে দিতে পারবে? আর এগুলি তৈরি হয় নেচারে। ডক্টররা তো সে নেচার নিয়ে কাজ করে না, তারা কি করে? ল্যাবে তৈরি কৃত্রিম কেমিক্যাল নিয়ে কাজ করে। সুতরাং তিনি তো এই সমাধানটা আপনাকে ইচ্ছা করলেও দিতে পারবেন না। আমি ক্লিয়ার কথাটা? ইচ্ছা করলে সমাধান তিনি আপনাকে দিতে পারবেন। আপনাকে সমাধান নিতে গেলে আপনাকে নেচারের কাছে ব্যাক করতেই হবে, কোনো সুযোগ নেই। আসুন, আর এগুলি তৈরি হয় কোথায়? শুধু প্ল্যান্টের ভিতরে তৈরি হয়, মনে রাখতে হবে। এই জন্য আমরা সঠিক প্ল্যান্ট যেটা নোভিরাস প্লাস ডিজাইন করে দিয়েছে, সঠিক প্ল্যান্টের কম্বিনেশন যদি আমরা এগুলি খেতে পারি, আমার বডিতে এগুলো ঠিক মতো চলে আসবে। ক্লিয়ার? তাহলে আসুন, আর তাহলে এগুলি কতদিন খেতে হবে? কারণ সেলগুলো ধ্বংস হয়েছে মিনিমাম 40 বছর সময় লেগেছে। আপনাকে তো মিনিমাম 6 মাস সময়। কি করে খাইয়ে পরের দিন করে আমি তো কোনো ডাক্তারটা খাই তো ভালোই লাগে, আপনার তো খাই তো বুঝতেছি না। বুঝেন না কথাটা? হ্যাঁ, কারণ সে তো ডাক্তার কি করেছে? কোষকে কি করেছে? কোষের কমপ্লেনকে সাপ্রেস করেছে, এই জন্য তার কাছে তো বুঝতেছে না ঘটনাটা। কিন্তু আমার এটা কি সেটা করবে? সে তো ধীরে ধীরে ওই যে রিপেয়ার, রিজেনারেটিং প্রবলেমটাকে সারিয়ে তুলবে। বডি থেকে ওল্ড সিক সেলগুলো বডি থেকে আউট হয়ে যাবে, নিউ সেল বডিতে রিপ্লেস হয়ে যাবে, প্রবলেম। আমি আবারও বলছি, পৃথিবীর কোন ডাক্তার, কোন ড্রাগ, কোন মেডিকেশন যদি সফল হয়, এই কৌশলের কারণে সফল হয়। ওই ব্যাংকক যান আর সিঙ্গাপুর যান, এই কৌশল যদি কাজ না করে, কয় না কাজ হয় না, বাড়ি নিয়ে যান।
আর কাজ হলে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে, কেননা কোষের ক্ষমতা 1000, এই জন্য ম্যাক্সিমাম সময় কি করে, কাজ করে ফেলে। এই সুযোগটাই কিন্তু সবাই, আপনি সিম্পলি নেন না, প্রতিদিন প্রাকৃতিক খাবার খান, সিম্পলি ঘরে বসে নেন, আপনার কোনো সমস্যা তৈরি হবে না। তাহলে আসলে আমরা এটা দেখিয়ে গেছি। এটা হচ্ছে আপনার সাজেশন, যারা সুন্দর চমৎকার ন্যাচারাল ট্রিটমেন্ট নিতে চান, লেস কুকিং ফুড 20%, গ্রিন ফুড খাবেন। আর নুমেরাসের প্রোডাক্টগুলো হচ্ছে হার্বাল ফুড, হার্বাল মেডিসিনাল ফুড, হার্বাল মেডিসিন। এখানে যে কম্বিনেশনগুলো দেওয়া হয়েছে আমি প্রথমে যে দেখিয়েছি, এগুলো কিন্তু 3টা কম্বিনেশন। এখানে একটু কথা বলে নি, হার্বস হচ্ছে ল্যাটিন শব্দ, প্ল্যান্টের ল্যাটিন শব্দ। এটি হিস্ট্রি হচ্ছে 5000 ইয়ার্স। বিজ্ঞানীরা খুঁজে খুঁজে বের করেছে 5000 বছর ধরে প্রকৃতিতে এমন কিছু হার্বস জন্মগ্রহণ করে, গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু হার্বস জন্মগ্রহণ করে যেগুলো সৃষ্টিকর্তা কোষের জন্য রেসিপি বানিয়ে দিয়েছে। জোরে একটা হাত তালি যায়, কোষের রেসিপি, মুখের রেসিপি, যেমন হাজির বিরিয়ানি, নান্নুর বিরিয়ানি, কিন্তু কোষেরও তো কিছু রেসিপি, এটিকে আপনি বানাতে পারবেন? সৃষ্টিকর্তা কিন্তু বানিয়ে রেখেছে, বিজ্ঞানীরা খুঁজে খুঁজে সেই রেসিপিগুলো বের করেছে। আর নোবেলাসে যে হার্বগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু সেই ধরনের দুর্লভ হার্ব, যেগুলি সংগ্রহ করেছে, যেগুলো তারা ল্যাবে নিয়ে এসেছে, যেগুলোর এক্সট্রাক্ট ফর্ম নিয়ে এসেছে, এবং যেগুলোকে মাইক্রো ন্যানো পাউডারে, ন্যানো টেকনোলজিতে নিয়ে আসা হয়েছে, যেগুলো খুব দ্রুত গতিতে আমার কোষে কোষে পৌঁছে গিয়ে কোষকে আবার সুস্থ করে দিতে পারে। তো মনে রাখতে হবে, আপনাকে এই ব্যবস্থা গ্রহণ করার সময় অবশ্যই টক্সিন প্রত্যাহার করতে হবে। ম্যাক্সিমাম লোক অনেক সময় বলে খাই, কারণ সে গরুর মাংস খাইছে, ভাজা পোড়াও খাইছে, আবার সকালবেলা 2 আউন্স কি কাজ হবে? ওইটা খাইছে বলে সে মরে নাই, নয় মরে যেত। কিছু বুঝছে না, বুঝেন না, মানুষের রোগ সরাইতে পারে না, কিন্তু এটা না খাইলে কি হইতো, মরে যেত। তাহলে সে আরো সুস্থ থাকতো যদি এগুলো খাওয়ার সাথে সাথে সে যদি টক্সিন খাবারগুলো কি করতো, বন্ধ রাখে, তাহলে কোষগুলো দ্রুত গতিতে রিপেয়ারিং, রিপ্লেস, রিজেনিং হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? আর এই জন্য এই ফর্মুলাটা আপনাকে, যারা অসুস্থ মানুষ, আমি আবারও বলছি, 3 থেকে 6 মাস এর মধ্যে তার যদি এসেনশিয়াল কোনো ড্রাগের দরকার হয় সেগুলো রাখবেন। তার ড্রাগ তো তার একটু কমফোর্টের দরকার আছে নাকি, একটু কমফোর্ট দরকার আছে, কিন্তু এটা রোগ ভালো করার জন্য রাখবেন। পাশাপাশি তাকে এই মেডিকেশনটা শুরু করবেন। 3 থেকে 6 মাসের মধ্যে দেখবেন যদি তার কোষ তার জন্য লাইসেন্স ক্যান্সেল না করে, সে আবার ঘুরে দাঁড়াবে। জোরে একটা আর যদি লাইসেন্স ক্যান্সেল করে তার কিছু করার নাই, কারণ আপনার নোবেলাস নো, পৃথিবীর কেউ আপনাকে আর ভালো করতে পারবে না। সুতরাং এটি নিশ্চিত। তাহলে আমরা সেটা পেয়ে গেছি। 2 লাইনে 2টো কথা বলে নোবেলাস প্রোডাক্টে যে 2টো সায়েন্টিফিক রিসার্চ রয়েছে সেটি বলে আলোচনা শেষ করব। মানে কেন আমরা তো এগুলি করবো, কিন্তু কেন নোবেলাস প্রোডাক্ট আপনি ইউজ করবেন? 2টো সায়েন্টিফিক রিসার্চ রয়েছে। একটি রিসার্চ হচ্ছে অক্সিডেশন। হোয়াট ইজ অক্সিডেশন? আমি এখানে সুন্দরভাবে বলা আছে, কিন্তু আপনারা, এটা একটা জটিল বিষয়, আমি একটু বুঝিয়ে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা এই যে আমি সেলের কথা বলছি, কিসের কথা বলছি? সেল। এই সেল তো লাইফ নাকি? এই সেলগুলো কন্টিনিউয়াসলি একটি বার্নিং হয়, একটা পারমাণবিক চুল্লির মতো। তো পারমাণবিক চুল্লি থেকে কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়। আবার এনার্জি তৈরি হওয়ার সময় সেখান থেকে ফ্রি রেডিকেল তৈরি হয়। মূলত পারমাণবিক চুল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ফ্রি রেডিকেলগুলোকে অ্যারেঞ্জ করা, কারণ এনার্জি দিয়ে সে ইলেকট্রিসিটি তৈরি করবে, পাওয়ার তৈরি করবে, কিন্তু ফ্রি রেডিকেল কিন্তু তার এনভায়রনমেন্টকে কি করে ফেলবে? বর্জ্যগুলো, এনভায়রনমেন্ট, ফ্রি রেডিকেলগুলো তার এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করবে এবং সেখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে, নানা রোগ। এই জন্য একটা পারমাণবিক চুল্লি দেখা গেছে যতটুকু না তার ইলেকট্রিসিটি সে পাওয়ার পাবে, তার চেয়ে অনেক বেশি খরচ হয় ফ্রি রেডিকেল ম্যানেজমেন্টে। ওটা যদি খরচ হয় 100 কোটি টাকা, ওটা খরচ হয় 200 কোটি টাকা। কারণ সে যদি এই ব্যবস্থাপনা না করে পারমাণবিক চুল্লি থাকবে না। ঠিক এরকম এই কৌশলটা কিন্তু বিজ্ঞানীরা আমার দেহ থেকে নিয়েছে। আমার কোষগুলো 1000 বছর পর্যন্ত এভাবে একটা অ্যাটমিক পাওয়ার কন্টিনিউয়াসলি বার্নিং হবে এবং সেখান থেকে এনার্জি তৈরি করবে, এখান থেকে সে বডির সমস্ত কাজকর্মগুলো করে যাবে। তো কাজ করতে গিয়ে সেখানেও কিন্তু কিছু ফ্রি রেডিকেল তৈরি হয়। আমার কোষও কিন্তু সেখানে কিছু ফ্রি রেডিকেল তৈরি করে। এই ফ্রি রেডিকেলগুলো এত ক্ষতিকর
যদি সেগুলো ন্যাচারালি ম্যানেজ না হয় তাহলে আপনার কোষকে ড্যামেজ করে দেবে। এটা অনেকটা, আমি যদি এভাবে বলি, একটা চুলা যদি সীমিত আগুনে কি হয়, ভাত রান্না হয়, তরকারি রান্না হয়, আবার সেটা যদি ছড়িয়ে পড়ে কি হবে, ঘরে আগুন লেগে যেতে পারে। ঠিক এরকম আমার এই কোষটা একটা লিমিটে সে বার্নিং হবে। এই লিমিটেশনটা সৃষ্টিকর্তা একটা সিস্টেম দিয়ে দিয়েছে বডিতে, যেটাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। অক্সিডেশন মানে জ্বলবে, আবার এটাকে লিমিট করার জন্য যেন এটা আগুনটা যেন সীমা পার হতে না পারে, কোষে ড্যামেজ না করতে পারে, এই জন্য একটা অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম বডিতে দিয়ে রেখেছে। নাহলে কিন্তু আমরা জন্মের পর পরে কিন্তু সব খাইতে মরে যেতাম। জোরে একটা হাত তাড়িতে সাথে সাথে মরে যেতাম। 40 বছর ফিডব্যাক দেওয়া আছে, 40 বছর আপনি বুঝতে পারবেন না এটা ম্যানেজ হবে। তাহলে এই ফিডব্যাক সিস্টেমটা, এই অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমটা আবার রেস্টোর হবে ফ্রম ফুড, খাবার থেকে রেস্টোর হবে। আস্তে 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 এটা শেষ হবে, আর রেস্টোর হবে কোত্থেকে, খাবার থেকে। 40 বছর আপনি যে খাবারগুলো খেয়েছেন সেগুলো বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবস্থাকে রেস্টোর করে নাই, বরং অক্সিডেশন সিস্টেমকে এনহ্যান্স করেছে, যার কারণে আপনি ক্যান্সার হয়ে গেছে, আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনার ওই রোগ হয়ে গেছে। মানে কি, অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমটা তো এনহ্যান্স করেই না, বরং কি করেছে, আমি যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলো কি করেছে, আমার অক্সিডেশন সিস্টেমকে কি করেছে, এনহ্যান্স করেছে, ড্যামেজ করে দিয়েছে।